যুদ্ধবিরতি লঙ্ঘনে তেহরানে জোরালো হামলার নির্দেশ ইসরায়েলের। অভিযোগ অস্বীকার ইরানের। তেল আবিবকে কড়া সতর্কতা ট্রাম্পের। দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিল নির্বাচন কমিশন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক বলছে দলটি। সাবেক 3 সিইসির বিচার অবশ্যই হতে হবে বললেন রিজভী। নির্বাচিত সরকার থাকলে মব এড়ানো সম্ভব হতো, মন্তব্য মিন্টুর। কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার পালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। ৮,৯৭৪ কোটি টাকা ব্যয়ে একনেক সভায় ১৭ প্রকল্প অনুমোদন। সরকারি ঋণ ও সংস্থার নিজস্ব অর্থায়নে হবে প্রকল্প বাস্তবায়ন। টিউলিপের দুর্নীতি মামলা ৩০ জুনের মধ্যে বন্ধের দাবি হাস্যকর, মন্তব্য দুদক চেয়ারম্যানের। হাজির না হলেও চলবে বিচার কাজ। এবং আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে। আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। দর্শক, প্রথমেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করা সত্ত্বেও ইসরায়েল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনে ইরানে তীব্র প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। রায়হান কবির শুভ্র রিপোর্টে বাকিটা দেখব আমরা। টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। এরপরই শুরু হয় যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ। এই আবহে ইসরায়েলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় নির্দেশ দেন ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সব পাইলটকে নিজ ভূমিতে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে জানান ট্রাম্প। আমি নিশ্চিত না তারা ইচ্ছাকৃতভাবে করেছে কিনা, তবে আমি একদমই পছন্দ করিনি যে আজ সকালে ইসরায়েল আবার হামলায় নেমে গেছে। আমি চেষ্টা করব এটা থামাতে। আমি ইরানের ওপরও খুশি নই। ইরান আর কখনোই তার পারমাণবিক ক্ষমতা পুনর্গঠন করতে পারবে না। এর আগে ইসরায়েল অভিযোগ করে ইরান যুদ্ধবিরতি ভেঙেছে। এর জবাবে নতুন করে তীব্র প্রতিশোধমূলক হামলা চালাতে চায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে যুদ্ধবিরতির পর এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়। আজ নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় দেশের মানুষের গণতন্ত্র চর্চায় ও উন্নয়নে দলটি কাজ করবে বলে জানান জামায়াতের আইনজীবী। মাহবুব তামিমের প্রতিবেদন। 2009 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে ইসির দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে 2016 সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর 2018 সালে জামায়াতে ইসলামের প্রতীকসহ নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর বহু কাঠখড় পুড়িয়েও রাজনৈতিক রোষানলে রাজনীতিতে ফিরতে পারেনি দলটি। সবশেষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালের 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তনে 5 আগস্টের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে হাইকোর্টে রিট করে দলটি।
শুনানি শেষে চলতি বছরের ১ জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের নির্দেশে ৪ জুন দলীয় প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি। অবশেষে মঙ্গলবার দলটির নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় দেশের মানুষের গণতন্ত্র চর্চা ও উন্নয়নে কাজ করবে দলটি, এমন প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াতের আইনজীবী। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই একাকার হয়ে জামায়াত ইসলামীর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন, এটাও আমরা প্রত্যাশা করি। নিবন্ধন ফিরে পাওয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক বলছেন জামায়াত নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে বলেও জানান তারা। নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটা তো এক ধাপ অগ্রগতি আলহামদুলিল্লাহ। গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ব্যাপারে আমরা আস্থা রাখতে চাই, কারণ এটা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার দায়িত্ব পালন করছে। নিবন্ধন ফিরে পাওয়ায় দলটির নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। 3 সিএসির বিচার অবশ্যই হতে হবে জানিয়ে মবের পুনরাবৃত্তি যেন না হয় তার সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ফ্যাসিস্টের দোসর পুলিশ সদস্যরা আদালতে আসামিদের নিরাপত্তা দিচ্ছে না বলেও অভিযোগ তার। আর অনির্বাচিত সরকার থাকলে মবের সুযোগ তৈরি হয় বলে দাবি দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সাইফুল রিপনের রিপোর্ট। নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শেখ হাসিনার ইচ্ছামাফিক নির্বাচন করায় অবশ্যই কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা ও কাজী আব্দুল আওয়ালের বিচার হতে হবে, তবে তা হতে হবে আইনসঙ্গতভাবে। মব সৃষ্টিতে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন রিজভী। আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান তিনি। এই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছামতো সরকার গঠনের সুযোগ দেবেন। এদিকে রাজধানীর উত্তরা রাজমপুরে 31 দফার গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক, কারণ মব জাস্টিস করে যারা মনে করে যে আমরা সরকার ফালাই দিচ্ছি, সরকার পালাই গেছে আমাদের ভয়ে, তারাই এই মব জাস্টিস সৃষ্টি করতেছে। সংস্কার, বিচার, নির্বাচন নিয়ে বিতর্ক ছড়িয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের ভিতরে অনেকে আছেন, বিভিন্ন দল হয়তো থাকতে পারে যে আগে বিচার পরে সংস্কার, আগে সংস্কার পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, এখন দেশেরও নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি বাংলাদেশের একজন রাষ্ট্রীয় নেত্রী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপমন্ত্রী জনাব সান ওয়েডাং এর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছে বিএনপি প্রতিনিধি দল। এ সময় বাণিজ্য বৈষম্য দূরীকরণ, আধুনিক প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তার আহ্বান জানান দলটির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সাথে অনুষ্ঠিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয় বন্ধুত্বপূর্ণ পরিবেশে। চীনের পক্ষ থেকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানানো হয়েছে। পাশাপাশি দেশটি নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির পক্ষ থেকে কৃষি, শিল্প, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদল। মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জুলহাস উদ্দিন। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহের আহমেদ সানি ও সদস্য সচিব শেখ আহমেদ উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ৮,৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক সভায় এ অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৮,৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫,৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থা নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে নতুন ১১টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে। আগামী জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে নিশ্চয়তা দিয়েছে পুলিশ সহ সব বাহিনীর প্রধান। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। বলেন, মব ভায়োলেন্স বন্ধ করা না গেলেও কমিয়ে আনা হয়েছে। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নৈরাজ্য সৃষ্টি ও আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত হামলার অভিযোগ করেছেন ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আসে। এ সময় সন্ত্রাসীরা তার নামে স্লোগান দিয়ে তার পক্ষের আন্দোলনকারীদের উপরই হামলা চালায়। এ সময় তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য শান্তিপূর্ণ এই আন্দোলন চিরতরে বানচাল করে দেওয়া। এর পেছনে ষড়যন্ত্রকারী যেই হোক, তাদেরকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। নগর ভবনে একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে তারা যারা এতদিন যাবৎ আন্দোলন করেছে, আন্দোলনের যারা অগ্রভাগে ছিল, যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি, তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং ৩ জন এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার কারণে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে, এমন প্রশ্ন তুলে ব্রিটেনকেই খাটো করেছেন টিউলিপ। মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আইনজীবীর মাধ্যমে টিউলিপের পাঠানো চিঠিতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ৩০ জুনের মধ্যে বন্ধের দাবিকে হাস্যকর বলেছেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেন, টিউলিপ উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে চলবে বিচার কাজ। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যখন আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক, ঠিক তখনই আইনজীবীর মাধ্যমে পাল্টা চিঠি পাঠিয়েছে টিউলিপ। ৩০ জুনের মধ্যে তার বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে টিউলিপের চিঠিতে। টিউলিপের দাবি, দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এসব নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি দুদক চেয়ারম্যান আব্দুল মোনেম। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। এমন কি কখনো হয় যে আপনি একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন আপনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেন তাহলে বুঝে নেব আমার মামলা শেষ? এভাবে চিন্তা করুন। আসুন, আমাদের দেশের একজন খুন করে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে তারপর একটা চিঠি দিল আদালতকে, যদি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন তাহলে আমি ধরে নেব যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর। সংস্থাটির চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবে টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে এসেই তাকে আইনি মোকাবেলা করতে হবে। বাংলাদেশের মামলা আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। টিউলিপ সহ দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাইবে বলেও জানান আব্দুল মোনেম। আমরা অলরেডি কারো ক্ষেত্রে আমরা গিয়েছিও। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক চার্জ গঠন 2 জুলাই। সেই সঙ্গে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলার চার্জ গঠন 1 জুলাই। এ মামলার পলাতক 2 আসামির পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার রিপোর্ট। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের নৃশংসতার সব মাত্রা ছাড়িয়ে যায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর ঘটনায়, যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা 6 জন শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা ভ্যানে তুলে পুড়িয়ে দেয়। জানা যায় সেখানে একজন জীবিতও ছিল। এই লাশ পুড়িয়ে ফেলার মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে মঙ্গলবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী 16 জনের সম্পৃক্ততাও মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন 1 জুলাই। এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান বলেন, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্টেট কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ার। If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করার তাই করা হচ্ছে। কোনোভাবেই তা আগের অবস্থায় ফিরতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার গুগল পে এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। টাকার আর অবমূল্যায়ন হতে না দেওয়ার কথাও জানান গভর্নর। শাহাদাত নিশাদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। গুগলে মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত নিরাপদ পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। রাজধানীর এক হোটেলে গুগল পে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, ইতোমধ্যে 20টি ব্যাংকে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, আর জুলাই শেষে আরও 7টি ব্যাংকের নিরীক্ষা শেষ করা হবে। সুপারভিশন চালু করতে যাচ্ছি সামনে জানুয়ারি থেকে। এই জুলাই থেকেই 7টা ব্যাংকে আমরা ট্রায়াল রান শেষ করে ফেলবো। জুলাই ডিসেম্বরের মধ্যে 20টা ব্যাংক অলরেডি শেষ হয়েছে। এটাকে করতে হবে, which is forward looking। তো আমরা চেষ্টা করছি
ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে, যাতে আগের মতো অবস্থায় আর কোনোদিন যেন আমাদের ব্যাংকিং খাত ফেরত না যায়। মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার ঘোষণা দেন গভর্নর। বলেন, টাকাকে কোনোভাবেই অবমূল্যায়িত হতে দেবেন না তিনি। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত না হয়। স্পেকুলেটিভ প্রেসারে, আমি যেটা আগেও বলেছি এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না। আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজার, নট আউটসাইড মার্কেট। এই সময় অনুষ্ঠানে উপস্থিত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। গুগল মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেট এ সংযুক্ত করে গুগল পে ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত আরও জানাচ্ছেন শাহাদাত নিশাত। গুগল পে বলা যায় এক ধরনের ডিজিটাল ওয়ালেট। কোথায়, কোন জায়গায়, কবে, কিসে পেমেন্ট করা হয়েছে তার সব তথ্য প্রমাণ এখানে নিরাপদভাবে সংরক্ষণ করে রাখা যায়। একই সাথে অনলাইনে টাকা লেনদেন, পেমেন্ট বা বিল পরিশোধ করতে পারেন সহজে ও নিরাপদে, যা ব্যবহার করা যাবে বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে এই গুগল পে সার্ভিস চালু রয়েছে বিশ্বের 94টি দেশে, তবে এবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলাদেশেও। প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে তাতে যুক্ত করতে হবে কার্ড। তারপর যে কোনো দোকান, রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই নিরাপদ ও তাৎক্ষণিকভাবে করা যাবে মূল্য পরিশোধ। এই সেবার মাধ্যমে গ্রাহকরা দেশে বিদেশে কার্ড বহন ছাড়াই সহজ, দ্রুত ও ঝুঁকিমুক্ত অর্থ পরিশোধ করতে পারবেন। তবে গুগলের এই সেবা পেতে গুনতে হবে না ফি। সেই সঙ্গে নিরাপত্তায় কার্ড নম্বরের পরিবর্তে ব্যবহার হবে টোকেন। উন্নত এনক্রিপশন প্রযুক্তিতে যা সুরক্ষা সেবা দিবে গ্রাহকের ব্যক্তিগত তথ্য। এই সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে বিদেশে পস টার্মিনালে শুধুমাত্র তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে এবং ঝামেলাহীনভাবে লেনদেন করতে পারবেন। এর মধ্য দিয়ে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনে হয়ে উঠবে তার ডিজিটাল ওয়ালেট। ফলে গ্রাহককে আর বহন করতে হবে না প্লাস্টিক কার্ড। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সবকিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন। আপাতত সিটি ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পেলেও পরবর্তীতে এর পরিধি আরও বিভিন্ন ব্যাংকে বিস্তৃত হবে বলেও জানা যায়। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। কোনো টেন্ডার কিংবা অনুমতি ছাড়াই কাটা হয়েছে জাতীয় কিডনি ইনস্টিটিউটের 30 বছর বয়সী মেহগনি গাছ। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও একজন উপপরিচালকের অনুমতিতে এই গাছ কাটে আউটসোর্সিং ক্লিনার রফিক। এ বিষয়ে থানায় মামলা করেছে ইনস্টিটিউট প্রশাসন। আউটসোর্সিং নিয়োগে বলয় তৈরি করে কেনাকাটা সহ এমন অসংখ্য কাজ করেন বলে অভিযোগ হাসপাতাল সংশ্লিষ্টদের। হাসান আল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 30 বছর বয়সী মেহগনি গাছের এ গুড়িগুলো জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালের। শনিবার বিকেলে অনেকটা লোকচক্ষুর আড়ালে কেটে ট্রাকে তোলার আগ মুহূর্তে জানতে পেরে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। গাছ কাটা শ্রমিকরা জানান, আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মী রফিক লোক ডেকে গাছ কাটে। তবে সরকারি প্রতিষ্ঠানে গাছ কাটার ছিল না কোনো অনুমতি। হাসপাতাল এলাকায় গেলে পাওয়া যায় না রফিককে। তবে প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীরা জানান, প্রশাসনিক কর্মকর্তাই নির্দেশ দিয়েছিল তাকে। যে ময়লার যে রফিক ছিল ওনাকে দেখাই দিছে যে ইনি গাছ কাটতে বলছে আমাদের। এখন ওনাকে যখন বলা হয়েছে তখন আপনি গাছ কাটলেন কেন, কার পারমিশনে কাটছেন, তখন উনি বলতেছে যে আমাকে ওর স্যার পারমিশন দিচ্ছে। তো রফিককে জিজ্ঞেস করলাম, তো তোমার এই গাছ কাটার অনুমতি দিচ্ছে কে? বললো যে আমি তো অনুমতি কি আমাদের প্রশাসনিক কর্মকর্তা মিজান স্যার। এ বিষয়ে কিছুই জানেন না হাসপাতালটির সার্বক্ষণিক দায়িত্ব পালন করা আবাসিক সার্জনও। জানান, তাৎক্ষণিক হাসপাতালের উপপরিচালককে জানালেও ব্যবস্থা নেননি তিনি। গাছের ডাল কাটা বা এই কাটার জন্য যে আমাদের টাকা দিতে হবে, কারণ ওইটাতে তো ট্রাক ভাড়া দিতে হবে, বা ট্রাক কেনই আসবে গাছের ডাল কাটতে হলে, তো ফান্ড পাবে কোত্থেকে? তো জিনিসটার মধ্যে কিছু ফিশি ব্যাপার ছিল। তবে হাসপাতালের একটি গাছ করাত দিয়ে দিনের বেলা কেটে নিয়ে যাওয়াকে নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখছেন শিক্ষকরা। এটা তো অনেক বড় সিকিউরিটি ইস্যু অবশ্যই, কারণ একটা হাসপাতালের মধ্যে একটা সরকারি
ভবনের ভিতরে একটা ট্রাক নিয়ে এসে গাছ কেটে নেওয়া যেত, অনেক বড় ইস্যু এটা। হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা ক্যামেরায় কথা না বললেও জানান প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে হাসপাতালের উপপরিচালক গাছ কাটার সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে বিধি ভেঙে কারো সঙ্গে আলোচনা ছাড়াই আউটসোর্সিং নিয়োগ, টেন্ডার আহ্বান সহ একাধিক অভিযোগ উপপরিচালকের বিরুদ্ধে। তবে এসব বিষয়ে আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি। এ বিষয়ে সোমবার স্থানীয় থানায় মামলা করে হাসপাতাল প্রশাসন। সোমবার পুলিশ গিয়ে তদন্ত করে হাসপাতালে। তবে পরিচালক বলেন, বিকেলে যখন লোকজন কম ছিল তখনই গাছটি কাটা হচ্ছিল। মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তারা গাছ নিয়ে যেতে পারেনি। এই ঘটনা জানার পরপরই আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা হয়, আমরা ওখানে মামলা করে দিয়েছি। ইন্টারনালি তদন্ত কমিটি করা হয়ে গেছে এবং কমিটি কাজ শুরু করে দিয়েছে। হাসপাতালের অভ্যন্তরে কোনো সম্পদ এভাবে কাটাকে নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখছেন পরিচালকও। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন বীর এম আব্দুল কামাল আজাদের ফিউনারেল প্যারেড এবং জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবুল কালাম আজাদ দীর্ঘ 28 বছর 11 মাস 6 দিন চাকরি শেষে 6 মে 2004 তারিখে গ্রুপ ক্যাপ্টেন পদবিতে অবসর গ্রহণ করেন। জানাজার আগে বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করেন মরহুমের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিতে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বিওএর কার্যনির্বাহী কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিওএর কার্যালয়ে সহযোগিতার জন্য সকল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিলিয়া মিলনায়তনে জাতিসংঘ সমিতি আয়োজন করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণ রোধ শীর্ষক সেমিনারে উপস্থিত হয়ে বক্তারা বলেন, প্লাস্টিকের কারণে নদীর তলদেশ ভরে যাচ্ছে, ফলে শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বক্তারা বলেন, মাইক্রো প্লাস্টিকের কারণে শরীরে ক্ষতিও হচ্ছে, এমনকি মাতৃদুগ্ধেও এই প্লাস্টিক পাওয়া যাচ্ছে। বলা হয়, ঢাকা শহরে প্রতিজন মানুষ প্রায় 22 কেজি প্লাস্টিক ব্যবহার করে, আর বাংলাদেশে প্রায় 8 লাখ প্লাস্টিক বর্জ্য তৈরি হয় বলেও জানান বক্তারা। পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করারও আহ্বান জানান। অনুষ্ঠিত হল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের সংগঠন ন্যাশনালিস্ট অফ এসজেড-এমসি বগুড়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী, গুণীজন সমন্বয় এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকার গুলশান 1-এ ক্রিকেটার্স কিচেনে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ডকুমেন্টারি উদ্বোধন ও গুণীজন সম্মাননা প্রদান করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডাক্তার আ.ন.ম মনারুল কাদের বিটু। এ সময় 21শে পদকপ্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনিরকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানের জন্য সম্মাননা জানানো হয়। তার পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিশিষ্ট গীতিকবি মিল্টন খন্দকার।